হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে। আমি শুভ আছি, সাথে আপনারা শুনছেন এই মুহূর্তে ভূত এক্সপ্রেস হরর পডকাস্ট। আশা করছি প্রত্যেকটা মানুষ, প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কে কোথার থেকে শুনছেন এটা কমেন্টস করে আমাকে জানান। আর আজকের এপিসোড যারা যারা শুনছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকের এপিসোডে আমার কাছে একটাই ঘটনা রয়েছে। এই ঘটনাটি আমাকে পাঠানো হয়েছে মালদা থেকে। মালদার ঘটনা, মালদা থেকে যারা শুনছো তারা আমাকে কমেন্ট করে জানিও। মালদার ঘটনাটি লেখা হয়েছে গল্পের মতো করে, গুছিয়ে ঘটনাটি লিখে আমাকে পাঠানো হয়েছে। আমি একটু আগে ঘটনাটি পড়ছিলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:20 আমি এখন রেকর্ড করছি ঘটনাটি। কে কোথার থেকে শুনছেন এটা আমাকে কমেন্ট করে জানান। আশা করছি আজকের এপিসোড খুব ভালো লাগবে আপনাদের। যদি নতুন শুনে থাকেন আমাদের এই এপিসোড, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। দেরি করব না, চলে যাব আজকের ঘটনায়। ঘটনা লিখেছেন পায়েল সাহু। তিনি লিখেছেন, দাদা কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। একটি ঘটনা লিখে পাঠালাম, যদি ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেক খুশি হব। ঘটনায় আসা যাক। তখন সেকেন্ড ইয়ারে পড়ি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। মালদা টাউন স্টেশন থেকে 3 কিলোমিটার দূরত্বে রথবাড়ি বাজার। সেখান থেকে আরও 6 কিলোমিটার ভেতরে নিত্যানন্দপুর গ্রামে আমাদের কলেজ বিরাজমান। রথবাড়ি থেকে অটো এবং ভ্যান রিক্সা দুটোই পাওয়া যায়, তবে আমরা ভ্যান রিক্সাটাই বেশি প্রেফার করতাম। খোলা হাওয়া খেতে খেতে মাঝে দুটো গোরস্থান পার হতে হতে রিক্সাওয়ালাদের কাছ থেকে অবিশ্বাস্য সব ভূতের গল্প শুনতে শুনতে দুপাশে সারি সারি আমবাগান পেছনে ফেলে সেই 8 ঘন্টার জার্নি করা মনটাকে বেশ ফুরফুরে করে দিত। একজন ভ্যানওয়ালার কাছ থেকেই জানতে পারি যে আমাদের কলেজ বিল্ডিংটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আগে একটা গোরস্থান ছিল। কলেজের ম্যানেজমেন্টের যিনি হেড, ওনার পলিটিক্যাল ক্ষমতা কাজে লাগিয়ে খুব কম খরচেই জায়গাটা কিনে নিয়েছিলেন তিনি। ওই কলেজের বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো অজ্ঞাত কারণে সেমিস্টারের মাঝেই হঠাৎ নাকি কলেজ ছেড়ে চলে যায়। কলেজ কর্তৃপক্ষরাও এই ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দেয়। এসব গল্প শুনলে বেশ রোমাঞ্চকর মনে হতো। বেশ মনোযোগ সহকারে শুনলেও বিশ্বাস আমরা কেউই করতাম না। আমরা যে 4 তলা হোস্টেলে থাকতাম সেটা কলেজ ক্যাম্পাসের ভেতরেই। গ্রামের রাস্তা থেকে ডান দিকে একটা পেল্লাই, দারুণ কারুকার্য করা লোহার গেট। সেই গেট থেকে একটা 15 ফুট প্রশস্ত ইট বাঁধানো রাস্তা। এই রাস্তা 100 মিটার পর দুপাশে ভাগ হয়ে গিয়েছে। ডান দিকে কিছুটা গেলেই 5 তলা কলেজ বিল্ডিং, আর বাঁ দিকে কিছুটা গেলে গার্লস হোস্টেল। কলেজের সামনে যে ইটের রাস্তার কথা বললাম সেটার ওপারেই কিছুটা ঢালু জমিতে রয়েছে ফুটবল এবং ক্রিকেট খেলার ময়দান। সেই ময়দানের শেষেই ঘন আমবাগান। সচরাচর যেমন হয়, প্রথম 2 বছর চোখে অনেক স্বপ্ন নিয়ে অনেক পড়াশোনা করছিলাম। রাতে হোস্টেলে যেমন চেঁচামেচি হতো, তাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করাটা একেবারেই সম্ভব হতো না। ম্যানেজমেন্টে কমপ্লেন করেও তেমন কোনো কাজ হতো না। কলেজ কর্তৃপক্ষ রাতে কলেজের কয়েকটা ক্লাসরুম খুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন 3rd সেমিস্টার শুরু হতে 1.5 মাসের মতো বাকি। আমি আর সুমন আমার খুব কাছের সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড। আমরা ঠিক করলাম রাত 12টা পর্যন্ত হোস্টেলে যতটুকু পড়া যায় ততটুকুই পড়ব, তারপর 2 ঘন্টা কলেজে গিয়ে
গ্রুপ স্টাডি করব। তখনও শীতকালটা জাঁকিয়ে বসেনি, হালকা আমেজের মিষ্টি প্রাক শীতকাল। তবে কলেজের এই দিকটা খোলামেলা, আকাশের কাছে উন্মুক্ত বলে রাতের দিকটায় বাধ্যতামূলক অনুভব করার মতো শীত পড়ত। পরীক্ষা তখনও অনেকটা দেরি বলে রাতে ক্লাসে ভিড় হয় না বললেই চলে। গ্রাউন্ড ফ্লোরে যে দুটো রুম খোলা থাকত সেই রাতে তালা বন্ধ ছিল। যেখানে নাইট গার্ড থাকে সেখানেও তার আশেপাশে তাকে আমরা খুঁজে পাইনি। ভাবলাম সেই নাইট গার্ড হয়তো এই ঠান্ডার রাতে শরীর গরম করতে এদিক ওদিক নেশা টেশা করতে গেছে। এই ভেবে আমরা দুজন মাঠে নেমে দেখে নিলাম ওপরের কোনো রুমে আলো জ্বলছে কিনা। সৌভাগ্যবশত 5 তলার একটা রুমে আলো জ্বলতে দেখলাম। দিনের বেলায় কোনো ক্লাস 5 তলায় হতো না, তাই ওই ফ্লোরে খুব একটা যাওয়াও হতো না কারো। আমি আর সুমন 4 তলা পর্যন্ত উঠলাম। 4 তলা থেকে 5 তলায় উঠবার সিঁড়িতে কোনো লাইট জ্বলছিল না। আমি সুমনের কথা বলতে পারবো না, তবে এত রাতে এমন ঘন ও নিরেট অন্ধকারে আমার মনটা একটু দুর্বল হয়ে পড়েছিল। মোবাইলের আলোয় সুইচ বোর্ড খুঁজে পেয়ে বেশ ভালো লাগলো। টকাটক করে সবকটা সুইচ অন করে ফেলল সুমন। আশ্চর্যের বিষয়, একটা লাইটও তখন জ্বলেনি। সুমন এই ব্যাপারটাতে অস্বাভাবিক তেমন কিছু খুঁজে পেল বলে মনে হলো না। ও আমায় বলল, চল ভাই, এখানে থেকে কোনো লাভ নেই। এই বলে সুমন মোবাইলের আলো জ্বালিয়ে অন্ধকারকে কেটে উপরের দিকে উঠতে লাগলো। আমিও এক মুহূর্ত বিলম্ব না করে ওর পেছনে যেতে লাগলাম। সিঁড়ি যেখানে ব্যালকনিতে এসে মিশল তার ডান দিকে 5টা রুম আর বাঁ দিকে 4টে রুম রয়েছে। বাঁ দিকের শেষ রুম থেকে এক চিলতে আলো ঠিকরে বেরিয়ে এসে ব্যালকনির বুকের অন্ধকারে বসে রয়েছে। ওই এক চিলতে ব্যালকনি বাদে অবশিষ্ট ব্যালকনি তখন মায়াবী অন্ধকারে ডুবে আছে। আমরা কয়েক মিনিট রেলিং ধরে মাঠের দিকে চেয়ে রইলাম। শীতের এমন রাতে এমন খোলা মাঠ যে রহস্য নিয়ে হাতছানি দেয়, সেটা এমন নিস্তব্ধ অশরীরী অন্ধকারে না দাঁড়িয়ে দেখলে অনুভব করাটা ভীষণ কঠিন। প্রায় 1 ঘন্টা নির্বিঘ্নে সলিড একটা পিয়ার রিভিউ সেশন কাটল। আমরা দরজাটা খোলাই রেখেছিলাম। 3টে রোতে 8টা করে বেঞ্চ রাখা। আমরা মিডিল রোতে 3 নম্বর বেঞ্চে বসেছিলাম। আমাদের পেছনে ক্লাসরুমের দেওয়ালে পাশাপাশি অস্বচ্ছ কাঁচের দুটো বড় বড় জানালা। আমার আবার একটাই প্রবলেম, খুব বেশিক্ষণ আমি একভাবে পড়তে পারি না। পকেট থেকে নোকিয়ার কিপ্যাড ফোনটা বের করে ক্রিকেটের গেমটা খেলতে শুরু করলাম। সুমনকেও দেখলাম ওর মোবাইলটা বের করলো পকেট থেকে এবং একটা তেলেগু গান খুবই আস্তে সাউন্ড দিয়ে চালিয়ে দিল। বেশ কাটছিল সময়টা। এমন সময় ঘটল একটা অবাস্তব ঘটনা। পেছনের জানালায়, যেই জানালার কথা আমি বললাম একটু আগে, ওই জানালায় একটা ভারী ক্ষণস্থায়ী আওয়াজ হলো। দুজনেই পেছনের জানালার দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ। মনে হলো কেউ ঢিল ছুঁড়ছে। আমি সুমনকে বললাম, সুমন, চল তো একটু দেখে আসি। এরপর জানালা খুলে যা দেখলাম তাতে বিষয়টা দুজনেরই মনে এবার বেশ একটা উদ্বেগের সৃষ্টি করল। এই ক্লাসরুমটার জানালা ঘেঁষা দেওয়ালটা হলো কলেজ বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল, আর সেই দেয়ালের সাথেই গা ঘেঁষিয়ে একটা ঢালু জমি, যেটাতে জল জমে ডোবার আকৃতি পেয়েছে, আর সেই ডোবা প্রায় 100 মিটার লম্বা। সেই জমিতে কেউ নেমে এসে ঢিল মারবে এত রাতে, সেটা কিছুতেই সম্ভব নয়। আর 100 মিটার দূরের সেই গ্রামের রাস্তা থেকেও কেউ ঢিল মারবে, এটাও একেবারে অবিশ্বাস্য। আমরা দুজন কিছুক্ষণ চুপ করে রইলাম। সুমন বলল, ছাড়, কিছুই নেই ওখানে।
এই বলে সুমন জানালা বন্ধ করে আর আবারও পড়ায় মন দেয়। ওর দেখা দেখি আমিও পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করি, কিন্তু ঠিক সেই সময় আমার শরীরটা হঠাৎ করে ছমছম করে ওঠে। আমার মনে হয় আমি কাউকে দরজার এপার থেকে ওপারে হাওয়ার মতো উড়ে যেতে দেখলাম। আমার মনে হলো এটা তো মানুষেরই অবয়ব বলে মনে হয়। সুমনের অভ্যাস, ও যখন কিছু লেখে তখন বাঁ হাতটা ভাঁজ করে রেখে তাতে প্রায় মাথা ঠেকিয়ে ঝুঁকে গিয়ে লেখে, যার ফলে চট করে ওর পক্ষে আমি যেটা দেখলাম সেটা লক্ষ্য না করাটাই স্বাভাবিক। দুর্বলতার মধ্যে আমার একটা দুর্বলতা হলো যে এমন দুর্বল মুহূর্তে সমস্ত আজে বাজে কথা আমার একের পর এক মনে পড়তে থাকে। এই সময় ভ্যানওয়ালার কাছে শোনা ম্যানেজমেন্টের ধামা চাপা দেওয়া সেই আজগুবি ঘটনাগুলো একের পর এক আমার মনে ভেসে আসতে থাকে। আমি সুমনকে ব্যাপারটা বলি। ওকে আমি যতটা চিনি ভেবেছিলাম মজা করেই ব্যাপারটাকে উড়িয়ে দেবে সে, কিন্তু ওকে একটু গম্ভীর দেখালো। মনে হয় এই গল্পগুলো ও আগেও শুনেছে। ও বলল 5 মিনিটের মধ্যে আমার লেখা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি তোর সাথে যাচ্ছি দাঁড়া। আমি সম্মতি জানিয়ে আবারও ক্রিকেট খেলতে শুরু করলাম আমার ফোনে। এই প্রথম সব থেকে বেশি স্কোর করে ভীষণ আনন্দ পেয়েছিলাম মনে মনে, কিন্তু সেটা যে সেলিব্রেট করব তার আগেই আমার বুকের সমস্ত রক্ত যেন হিম হয়ে থমকে গেল। হালকাভাবে একটা গোঙানির আওয়াজ আমার কানে এসে লাগতেই আমার হাতটা হালকা করে কাঁপতে শুরু করল। শব্দটা যে আমার মনের ভুল নয় এই ব্যাপারে আমি যখন নিশ্চিত হলাম, আমার ভয়ার্থ চোখ দুটো সুমনের সন্দিহান ও ভয় মেশানো চোখে গিয়ে পড়ল। আমি বললাম, শুনলি? তুই শুনলি আওয়াজটা? এটা কিসের আওয়াজ হলো রে? সুমন বলল, ও কিছু না। এই বলে বেঞ্চ থেকে উঠল সে। ওর দেখা দেখি আমিও উঠে দাঁড়ালাম। কয়েক সেকেন্ড মৃত্যুর মতো নিস্তব্ধতা ভেসে বেড়ালো সেই ক্লাসরুমের প্রতিটি বায়ুকণায়। কিছুক্ষণ পর আবারও সেই গোঙানির শব্দ আমার কানে আসলো। মনে হলো কেউ অজস্র ব্যথায় মরণপণে কাতরাচ্ছে। আমরা দুজনেই বই খাতা গুটিয়ে হাতে নিয়ে নিলাম। মনে হলো সুমন এবার একটু ভয় পেয়েছে। ভেতরে ভেতরে যা যা ফাটার সেসব নিঃশব্দে ফাটতে শুরু করে দিয়েছে আমার। এবার মনে হলো দুটো আলাদা আলাদা আওয়াজে গোঙানিটা হচ্ছে, তাও আবার সিঙ্ক্রোনাইজেশনে। একটা থামছে তো আরেকটা গোঙানি শুরু হয়ে যাচ্ছে। আমি একা থাকলে কোনো ক্রমে দৌড়ে পালাতাম এখান থেকে। সুমন ভয় পেলেও পরিস্থিতি অনুযায়ী অনেকটা শান্ত মনে হলো। ও মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে বলল, চল তো দেখি, চল আমার সাথে চল তুই। মনে হয় এখানে কোনো কুকুর আর না হয় বেড়াল আছে। আমি একটু ঢোক গেলে শুকনো গলায় বললাম, ভাই যদি অন্য কিছু হয়। ও বলল, চল না গিয়েই দেখি না কি আছে। যদি সেরকম কিছু হয় তাহলে আমরা দৌড়ে এখান থেকে পালাবো। এরপর আমি আর কিছুই বললাম না, শুধু ওর পেছন পেছন যেতে থাকলাম আর মনে মনে আমার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ দৌড়ের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। এখন কিন্তু আওয়াজটা নেই, ওটা একেবারে থেমে গিয়েছে। সুমন পাশের সেই ঘুটঘুটে অন্ধকার ঘরের বাইরে দাঁড়িয়েই দরজাটা এক জবরদস্ত ধাক্কা মেরে হাঁ করে খুলে দিল। রুমে এক হাতের মতো জায়গায় যতটুকু আলো ঢুকল তাতে বুঝতে পারলাম যে এই রুমের বেঞ্চগুলো আমরা যে রুমে বসে পড়ছিলাম তার মতো একদমই নয়। দরজার সোজাসুজি টিচারের টেবিল
আর সেই টেবিলের সমকোণে বেঞ্চগুলো রাখা। আমি দরজা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম। আমি বুকে অস্বাভাবিক হৃৎস্পন্দন নিয়ে উকি মেরে দেখছিলাম, আর আমি দেখলাম সুমন মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরের সেই জম কালো অন্ধকারে সেই বিকট আওয়াজের উৎস সন্ধান করছে। ফ্ল্যাশলাইটের আলো মাত্র সামনের কয়েকটা বেঞ্চকেই আলোকিত করতে সক্ষম হচ্ছিল, বাকি জায়গাটা পুরো অন্ধকার ছিল। সুমন ভেতরে ঢুকবে কিনা ভাবছে, এমন সময় আবার সেই হাড় কাঁপানো গোঙানির আওয়াজটা হলো। তবে এবার আওয়াজের কম্প্যাক অনেকটাই কম। আমি আক্ষরিক অর্থে কাঁপছিলাম। সুমনের পিঠের দিকের টি শার্ট খামছে ধরে কাঁপা কাঁপা গলায় ওকে বললাম, ভাই ভাই চল এখান থেকে, আর থাকিস না এখানে। ও আমার কথা যেন শুনতেই পেল না, ভেতরে ঢুকে গেল সুমন। আমি বাইরে দাঁড়িয়ে প্রমাদ শুনছি আর ভাবছি বন্ধুকে এভাবে ছেড়ে কাপুরুষের মতো পালাবো কিনা। সুমন ভেতরে ঢুকে আওয়াজ লক্ষ্য করে ফ্ল্যাশ লাইটের আলোটা এগিয়ে দিয়েছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভেতরে কি হচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম না। পরে এই ঘটনাটা সেদিন রাতে সুমনের কাছ থেকে আমি শুনেছি ভেতরে কি ঘটেছিল। সুমন ভেতরে ঢুকে একটা আওয়াজ লক্ষ্য করে ফ্ল্যাশ লাইটের আলোটা এগিয়ে দেয়। ও দেখে বেঞ্চের পেছনে দেয়ালের কাছে বস্তায় মাল ভরে দেয়ালে হেলান দিয়ে রাখলে যেমন লাগে দেখতে, ঠিক তেমনই কিছু একটা ও দেখতে পায়। তবে সেই জিনিসটা সুমন খুবই আবছা দেখতে পায়। আওয়াজটা ওই দিক থেকেই আসছিল। আরেকটু ভালো করে লক্ষ্য করতেই সুমন দেখতে পেল একটা নয়, পাশাপাশি অমন দুটো বস্তার মতো কিছু একটা আছে। ওইগুলো যে কোনো কুকুর বেড়াল নয় সেটা অনুধাবন করতেই ওর শিরা উপশিরায় ভয় একেবারে জাঁকিয়ে বসেছে। সুমন মন স্থির করেই নিয়েছে এবার পালানো উচিত। এমন সময় সুমন দেখল বস্তার মতো জিনিসগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আর সাথে সেই আওয়াজটাও বিকট থেকে আরও বিকট হচ্ছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ আমি একটা গলা ফাটা আর্তনাদ শুনতে পেলাম। পালা, শিগগিরই পালা এখান থেকে, প্রাণে বাঁচতে চাইলে শিগগিরই পালা এখান থেকে। রুমের ভেতর থেকে সুমনের সেই চিৎকার শুনে আমার যে কি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি সুমনকে ভুলেই গিয়েছিলাম প্রায়। আমার সমস্ত সেন্স তখন একটা ঘোরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সেই অন্ধকারের প্রায় 10টার মতো সিঁড়ি আমি 2 লাফে নেমে গিয়েছিলাম, আর 2 লাফ দিতেই আমি 4 তলায় গিয়ে পৌঁছে গিয়েছিলাম। এবার একটু আলো দেখে আমি সাহস পাই। আমি সিঁড়ি ভেঙে কোনো রকমে গ্রাউন্ড ফ্লোরে গিয়ে পৌঁছাই। দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে এক ছুটে 1 মিনিটেরও কম সময় আমি হস্টেলে পৌঁছে যাই। আমার হাতে তখন একটা খাতা ছিল মাত্র। আমি পাগলের মতো হাঁপাচ্ছিলাম আর সুমনের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দেখলাম স্ট্রিট লাইটের আলোয় কুয়াশার বুক চিরে আমার বন্ধু সুমন প্রাণপণে ছুটে আসছে। ওকে অখ্যাত দেখে মনটা যতটা খুশি হয়ে উঠেছিল ঠিক ততটাই মন ভারী হয়ে উঠেছিল এ ভেবে ওকে ছেড়ে এসেছিলাম আমি। তবে ও আমাকে বলেছিল এতে ও কিছুই মনে করেনি। বন্ধুত্ব শব্দটা যে ঠুঙ্গো নয় সেদিন আবারও অনুভব করতে পেরেছিলাম। সেদিন রাতে হোস্টেলে হই হুল্লোড় পড়ে যায়। বিল্ডিং সুপার বুঝিয়ে সুজিয়ে সবাইকে দল বেঁধে কলেজ বিল্ডিংয়ে যাওয়া থেকে আটকায়। আমি, সুমন আর 2 জন সিকিউরিটি গার্ড মিলে গিয়ে আবার দেখে এসেছিলাম সেই রুমটা। হতাশাজনকভাবে তেমন কিছুই আমরা খুঁজে পাইনি। সেই রাতে হোস্টেলে অনেক রাত পর্যন্ত আড্ডা চলে। পরে আমাদের কলেজেরই একজনের দাদা, যে কিনা এই কলেজ থেকেই পাস আউট, তার থেকে জানতে পারি ওই ফ্লোরের একটা রুমে নাকি একজন সুইসাইড করেছিল অনেক বছর আগে। জানি না সেদিন এই কারণেই কিছু ভৌতিক ঘটেছিল কিনা আমাদের সাথে। এই ছিল আমার ঘটনা।
এই ছিল আজকের এপিসোডের একটি ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড আমাকে কমেন্ট করে সবাই জানিও। কে কোথা থেকে শুনছো এটাও আমাকে কমেন্ট করে জানিও। আর যদি নতুন শুনে থাকো আমাদের এই এপিসোড, তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।